আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি সকলকে হালকেনস্টাইন এসএসসির ক্লাস 9-10 এর বিজেএস বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজের চ্যাপ্টার 12 অর্থাৎ চ্যাপ্টার 12তে যেটা আমরা দেখেছি প্রথম ক্লাসে বাংলাদেশের অর্থনীতি এবং বিশ্বধারা অর্থনীতি যেগুলো রয়েছে সেই অর্থনীতিগুলোর দিক নির্দেশনা, তাই না? যে অর্থনীতিগুলো কোন কোন দিক নির্দেশনার উপর বা মানদণ্ডের উপর নির্ভর করে। আচ্ছা, আমরা কি জানি যে আমাদের বাংলাদেশ অর্থনীতির বৈশিষ্ট্য কি কি, বা বাংলাদেশের অর্থনীতি কিসের উপর ভিত্তি করে চলে বা কিসের উপর ভিত্তি করে আসলে প্রতিষ্ঠিত, এই বিষয়গুলো আজকে যদি আমরা জানার চেষ্টা করি তাহলে আজকে আমাদের জন্য এই ক্লাসটি রয়েছে বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ। আমি তোমাদের সাথে রয়েছি বরাবরের মতোই নাজমুল করিম অর্ণব, পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আইন বিভাগে। চলো ক্লাসটি শুরু করা যাক। কোন দেশের অর্থনীতির বৈশিষ্ট্য প্রধানত সে দেশের অর্থনীতির প্রকৃতির উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে ভাইপুরা? প্রকৃতির উপর নির্ভর করে। অর্থনীতির প্রকৃতি আবার ভূপ্রকৃতি, প্রাকৃতিক সম্পদ, জনগণের শিক্ষা, দক্ষতার স্তর এবং তাদের উদ্যম এবং উদ্যোগ গ্রহণের মানসিকতা সবকিছুর উপর নির্ভরশীল করে। অর্থাৎ একটা দেশের মানুষের যে উদ্যোগ গ্রহণের সাথে তারা ওই দেশের মানুষকে বিনিয়োগ করতে পছন্দ করে, ব্যবসা বাণিজ্য করতে পছন্দ করে, নাকি তারা অন্য কোনো ক্ষেত্রে তাদের টাকা বিনিয়োগ করে, বা তারা কি টাকা গুচ্ছিত করে রেখে দেয়, নাকি ওই দেশের প্রাকৃতিক সম্পদ কতটুকু রয়েছে, প্রকৃতি কেমন, জলবায়ু কেমন, সকল কিছুর উপর নির্ভর করে একটা দেশের অর্থনীতি। ঠিক আছে, এবং অর্থনীতির বৈশিষ্ট্যটা নির্ভর করে এই কারণেই আমরা জানি বাংলাদেশের অর্থনীতি অতি প্রাচীন কাল থেকে এটি একটি কি কৃষি প্রধান কিংবা কৃষিভিত্তিক অর্থনীতি হিসেবে পরিচিত। আমরা তো ছোটবেলা থেকে শুনে আসছি, তাই না, যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বর্তমানে যদিও শিল্পায়িতর দিকে এটি এগিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ স্টিল নাও কৃষি প্রধানের কৃষির উপর অনেকাংশে নির্ভর থাকে। ঠিক আছে, প্রথম যদি বলি বাংলাদেশের প্রথম মেইন কাঠামো হচ্ছে আমাদের শিল্প, এবং এখনো সেকেন্ড কাঠামো হিসেবে আমাদের কৃষি রয়েছে, যেটি কিনা একসময় আমাদের মেইন ছিল কৃষিটা। তো আমরা এই বইয়ে দেখছি এবং এই পাঠে বাংলাদেশের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্যগুলো যেগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানবো। প্রথমে দেখতে পাচ্ছি আমাদের কৃষি প্রধান অর্থনীতি। অতি প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি কৃষি প্রধান অর্থনীতি হিসেবেই পরিগণিত হয়ে আসছে। যদি সাম্প্রতিক যে বছরগুলো বা সময়গুলোকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কি, যে মাত্রই তোমাদেরকে বললাম শিল্প খাতের গুরুত্ব কিন্তু অনেকাংশেই বেড়ে চলেছে, অর্থাৎ শিল্প খাতও কিন্তু একটা বড় একটা সিগনিফিকেন্ট বা একটা মার্ক তৈরি করছে। ঠিক আছে, আমরা একটু পূর্বের সময়ে ফিরে যাই। 16-17 অর্থ বছরে মোট দেশজ উৎপাদনে মৎস্য খাত সহ কৃষি খাতের অবদান ছিল প্রায় 14.73%। দেশের শ্রমশক্তির মোট 40.60% কৃষি খাতে নিয়োজিত। দেখো ভাই, একটা দেশের 100 ভাগের মধ্যে 40.60% যদি কৃষি খাতে নিয়োজিত থাকে তাহলে একবার ভেবে দেখো যে এই খাতটা কতটা বড়, তাই না, কতটা বৃহৎ পরিসরের। দেশের রপ্তানি আয়ও কৃষি খাতের উল্লেখযোগ্য অবদান অবশ্যই রয়েছে। খাদ্যশস্য কৃষিখাতের অন্যতম প্রধান উৎপন্ন দ্রব্য কোনটা? খাদ্যশস্য। এই যে ধান থেকে চাল হয়, তারপর আমরা যে চালে ভাত খাই, তাই না। বিগত 1 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে খাদ্য উৎপাদন ক্রমবর্ধমান এবং জনসংখ্যাও ক্রমবর্ধমান। এতদ সত্ত্বেও দেশটি ক্রমশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। এছাড়া আমাদের শিল্প খাতের অনেক কাঁচামালের যোগান দেয় আমাদের কৃষিখাত, যেমন পাট শিল্প, চা, চামড়া শিল্প ইত্যাদি। এইসব কারণেই কৃষিখাত এখন পর্যন্ত দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচনা করা যাচ্ছে। নিচের সারণী একটা আমরা দেখবো, যেখানে 90-91 থেকে 16-17 সাল পর্যন্ত খাদ্যশস্যের পরিমাণটা আমরা দেখবো। জাস্ট খালি 90-91 উৎপন্ন মোট লক্ষ মেট্রিক টন ছিল কত? 188.6, যেটা একবারে 2017-18তে 413.25 লক্ষ মেট্রিক টন উৎপন্ন হয়েছে। মানে তোমরা ডিফারেন্সটা দেখতে পাচ্ছ অবশ্যই, যে 188.6 থেকে 413.25, অর্থাৎ বছরের পর বছর জুড়ে আমাদের দেশের যে প্রধান একটা অর্থনৈতিক কাঠামো বা অর্থনৈতিক ক্ষেত্র বা সোর্স যেটাই বলো না কেন, কৃষি ক্ষেত্র, সেটার কিন্তু উন্নয়ন ঘটেছে, তাই না। আচ্ছা, পরবর্তীতে লক্ষ্য করি আমরা। এছাড়া এদেশের কৃষি প্রকৃতি নির্ভর। কি বলেছে? প্রকৃতি নির্ভর, অর্থাৎ প্রকৃতিতে যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে কৃষি ফসলের কি ক্ষতি হয় অতিবৃষ্টির কারণে, অনাবৃষ্টি যদি বৃষ্টি না হয়, বা কোনো যদি বন্যা হয়ে থাকে, অর্থাৎ এই বৃষ্টিপাতের সময় পরিমাণ কৃষি উৎপাদনের উপর ব্যাপক প্রভাব ফেলে। ঠিক আছে, যথাসময়ে প্রয়োজনীয় পরিমাণ বৃষ্টিপাত না হলে, অতিরিক্ত বৃষ্টিপাত হলে উৎপাদন বিপুল পরিমাণে কি হয়? কমে যায়, যেটা আপনাদের আমি মাত্রই বললাম। কৃষিখাতের আরেকটি বড় ত্রুটি হলো কি, সেটা হলো কৃষক বা কৃষি মজুরদের ন্যায্য মজুরি দেওয়া সব ক্ষেত্রে নিশ্চিত হয় না। এবং এর পাশাপাশি আরেকটি বিষয় হলো, সেটা হলো ঐতিহাসিক নিয়মে বা চিরচেনা যেটা নিয়ম রয়েছে ওই নিয়মে কৃষিকাজ সম্পন্ন করা। ঠিক আছে, ঐতিহাসিক পদ্ধতি আমি বলবো, অর্থাৎ হচ্ছে যে প্রাচীন পদ্ধতিতে কৃষিকাজ সম্পাদনের জন্যও কিন্তু অনেক ক্ষেত্রে উৎপাদন কম হচ্ছে, যেখানে কিনা বহির্বিশ্বে যন্ত্রপাতি, আধুনিক
উপায়ে আধুনিক ব্যবস্থায় কৃষিকাজ সম্পন্ন করছে, যার ফলে প্রচুর পরিমাণে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমাদের দেশে এখনো এই ঐতিহাসিক পদ্ধতি বলো বা চিরচেনা অতি প্রাচীন পদ্ধতি ব্যবহার করে আমাদের কি হচ্ছে, দেশে কৃষিকাজের ক্ষেত্রে ব্যাঘাত ঘটছে, উৎপাদন কম হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে, পরবর্তী দেখছি। আচ্ছা, এখানে একটি কারেকশন আছে ভাইয়া পুরা, সেটা হচ্ছে যে আমাদের স্লাইডে তোমাদের যে বইয়ের 2 নম্বর পয়েন্টটা রয়েছে সেটা কিন্তু বলা হয়নি এখানে, মানে উঠানো হয়নি। তো আমি সেটা আমার ফোন থেকে বলছি, তোমরা একটু মনোযোগ দিয়ে তোমাদের বইয়ে দেখবা। সেটা হচ্ছে কি, কৃষি খাতের প্রকৃতি। কৃষি খাত বাংলাদেশের অর্থনীতিতে একটি প্রধান এবং গুরুত্বপূর্ণ একটি খাত, তাই না? এটি বাংলাদেশের ভিত্তিস্বরূপ এবং তবে এখন গুরুত্বপূর্ণ হলেও কৃষি উৎপাদন প্রণালী এখন সম্পূর্ণ আধুনিক হয়ে ওঠেনি, যেটি মাত্রই তোমাদের সাথে আলোচনা করলাম। অর্থাৎ আমাদের কৃষি খাত এখনো কি রয়েছে বলো দেখি, এখনো এই যে এই ঐতিহাসিক পদ্ধতিতেই কিন্তু কৃষি খাত কি চাষাবাদ হয়ে উঠেছে। ঠিক আছে, পরবর্তী আমরা লক্ষ্য করি, চাষাবাদের আওতাধীন জমির বৃহদাংশ এখন পর্যন্ত সনাতন পদ্ধতির চাষ করছে। ওকে, এছাড়া এদেশের কৃষি কি প্রকৃতি নির্ভর, মাত্র আমরা জিনিস যেটা লক্ষ্য করলাম। ওকে, অর্থাৎ এই যে পয়েন্টটা আমরা যেটা বললাম, পয়েন্টটার টাইটেলটা আমাদের এখানে উঠে নাই, এই কারণে আমি তোমাদের পিডিএফ দেখে, অবশ্যই আমার ফোনে পিডিএফ দিয়ে আমরা জিনিসটা তোমাদেরকে বলে বুঝাইলাম, এবং তোমাদের বই হাতেই তো বই আছে, তোমরা একটু মিলিয়ে নিবা। ঠিক আছে, তো এই দুটো পয়েন্ট গেল আমাদের। পরবর্তী আমরা পয়েন্টে চলে যাব, শিল্প খাতের ক্রমবর্ধমান গুরুত্ব ও অবদান। কি বলেছে এখানে, শিল্প খাতের ক্রমবর্ধমান গুরুত্ব এবং অবদান। বাংলাদেশের অর্থনীতিতে শিল্প খাতের গুরুত্ব অবদান ক্রমশ কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। 1980 থেকে 81 অর্থ বছরে স্থির মূল্যে জিডিপিতে শিল্প খাতের অবদান ছিল কত, 17.3%, যেটা 16-17তে এসে হয়েছে 33.66% বেশি। অর্থাৎ ডিফারেন্সটা দেখো ভাইয়া পুরা, কোথায় 17.31, আবার কোথায় হচ্ছে কত 33.66%, রাইট? সো এই যে ডিফারেন্সটা আমরা দেখতে পাচ্ছি, এই একটা নিচু থেকে উঁচুতে একটা লাফ মেরেছে, এই লাফটাই কিন্তু আমাদের দেশের অর্থনীতিতে অনেকটাই এগিয়ে দিয়েছে কে, শিল্প। ঠিক আছে, এবং ক্ষুদ্র মাঝারি শিল্প, বৃহৎ শিল্প, খনিজ ও খনন, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ, নির্মাণ, এই খাতগুলোর সমন্বয়ে শিল্প খাত গড়ে উঠেছে। শিল্প খাতের প্রকৃতি সম্পর্কে আমরা জানবো। মোট দেশ উৎপাদনে শিল্প খাতের অবদান ক্রমবর্ধমান হলেও আমাদের শিল্প খাতে মৌলিক ও ভারী শিল্পের অর্থাৎ বেসিক এন্ড হেভি ইন্ডাস্ট্রিজ অস্তিত্ব নেই বললেই চলে। এগুলো আমরা কার উপর নির্ভর করি, বৈদেশিক দেশগুলোর কাছে, অর্থাৎ বহির্বিশ্বের দেশগুলোর কাছে আমরা এই বিষয়গুলোর জন্য আশায় বসে থাকি যে তারা এরকম হেভি ইন্ডাস্ট্রি বা বিগ ম্যাটেরিয়ালসগুলো আমাদেরকে দিবে, বা প্রাথমিক যে মৌলিক বিষয়গুলো সেগুলো আমাদেরকে সরবরাহ করবে। সার কারখানা, চিনি ও খাদ্য শিল্প, বস্ত্র শিল্প, পাট শিল্প, চামড়া শিল্প, তৈরি পোশাক শিল্প প্রভৃতি দেশের প্রধান প্রধান শিল্পের অন্তর্ভুক্ত। কিন্তু অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত করতে হলে দ্রুত শিল্পায়ন প্রয়োজন। এজন্য ভারী ও মৌলিক শিল্প যেমন লৌহ ইস্পাত শিল্প, অবকাঠামোর জন্য বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি শিল্প ইত্যাদি অত্যাবশ্যক। দেশে ভারী যন্ত্র বা দেশে ভারী যানবাহন সংযোজন, বৈদ্যুতিক সরঞ্জাম ও জলযান নির্মাণ, মেরামত প্রভৃতি শিল্প রয়েছে, কিন্তু প্রয়োজনের তুলনায় এগুলো কি অপ্রতুল, অর্থাৎ প্রয়োজনের তুলনায় এগুলোর সরবরাহ কম রয়েছে। জনসংখ্যা আধিক্য এবং শিক্ষার নিম্ন হার। দেখো, আমাদের অর্থনীতির বৈশিষ্ট্য কিন্তু আমরা পড়ছি, আমি আবারও বলছি অর্থনৈতিক বৈশিষ্ট্য কিসের উপর নির্ভর করে এইগুলো আলোচনা হচ্ছে। হ্যাঁ, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য এর জনসংখ্যা আধিক্য, অর্থাৎ এই দেশের আয়তনের তুলনায় জনসংখ্যা প্রচুর পরিমাণে বেশি, তাই না? এই যে দেখো, জনবসতির ঘনত্ব অত্যন্ত বেশি, প্রতি বর্গ কিলোমিটার 1015 জন। ভাই, এটা পুরাতন হিসাব, বর্তমানে আরো বেশি বেড়েছে। কিন্তু 18 সালের বিবিএস অনুযায়ী বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে 1252 জন বাস করে। কবে? 18 সালে, অর্থাৎ 6 বছর আগের কথা। 6 বছর পরে কিন্তু এর পরিমাণটা আরো বেড়েছে, তাই না? বাংলাদেশ জনসংখ্যা আধিক্যের দেশ হলো, জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমহ্রাসমান, এটা একটা গুড নিউজ। আদমশুমারির রিপোর্ট 91 সালে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 91 সালে ছিল 2.17% এবং 2001 সালে 1.48%। বর্তমানে দেখেছি 1.37% হিসেবেও দাঁড়াইছে। কবে? আদমশুমারি 2011-তে। আচ্ছা, তোমাদের একটা কিন্তু তথ্য দিয়ে রাখি, বর্তমানে কিন্তু আদমশুমারি আর বলে না, বর্তমানে কি বলে বলো দেখি, বর্তমানে বলে জনশুমারি। ঠিক আছে, বর্তমানে কি বলা হয়, বর্তমানে বলা হয় জনশুমারি, আদমশুমারি আর বলা হয় না। ওকে, পরবর্তী যাই। তবে বাংলাদেশ জনসংখ্যা ঘনত্ব, জনসংখ্যা বৃদ্ধির হার উভয়ই তার প্রতিবেশী দেশগুলো হচ্ছে অনেক বেশি। ইউএনএফপি ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ 2019 অনুসারে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, মালয়েশিয়া এসব দেশে 2019 সালে জনসংখ্যার ঘনত্ব ছিল প্রতি বর্গ কিলোমিটার, লক্ষ্য করি আমরা 412, 228, 319, 80, 97 জন। অপরপক্ষে এই দেশগুলোতে 10 থেকে 19 সালের সময়কালে জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার যথাক্রমে 1.2, 2%, 0.4, 0.9, 1.6। কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশের ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে অনেক বেশি, প্লাস জনসংখ্যা বৃদ্ধির হারও অন্যান্য দেশের তুলনা করলে
অনেক বেশি, কিন্তু বাংলাদেশের পূর্বের তুলনা করলে বর্তমানে সেটি কি অধিকাংশেই হ্রাসমান। ঠিক আছে, ওকে। জনসংখ্যাকে দেশের সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশের জনসংখ্যা কি বলে, জনসম্পদে পরিণত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের জনসংখ্যা এখন পর্যন্ত একটি সমস্যা। এর কারণ বাংলাদেশের সাক্ষরতার হার কত, 72.2, এবং অর্থাৎ 27.2% মানুষ নিরক্ষর। ইউএনডিপি হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট 2018 সালের রিপোর্ট অনুযায়ী এটা বর্তমানে সাক্ষরতার হার বেড়েছে, সুসংবাদ এটাই, কিন্তু পুরোপুরি 100% জাপানের মতো এখনো হয় নাই, যেটা আমাদের লক্ষ্য, শতভাগ শিক্ষিত জাতি করা। ওকে, নিরক্ষর জনগোষ্ঠীকে স্বাক্ষর করা, প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া, এদের সুস্বাস্থ্য নিশ্চিত করা, কর্মক্ষেত্রে উদ্যোগী করে তোলা, মূলধনের যোগান দেওয়া, কর্মসংস্থানের ব্যবস্থা করা ইত্যাদি রাষ্ট্রের জন্য একটি বড় চাপ সৃষ্টি করছে। 6, ব্যাপক বেকারত্ব। জনসংখ্যা আধিক্য এবং দ্রুত শিল্পায়নের অভাবে দেশে বেকারত্বের জন্ম দিয়েছে। বাংলাদেশে মোট শ্রমশক্তির একটি উল্লেখযোগ্য অংশ হলো কি বেকার। ঠিক আছে, দেশে মজুরির হার কম বলে দিনমজুরদের অধিকাংশই অর্ধ বেকার হিসেবে গণ্য করা হয়। কি বলা হচ্ছে, দেশে মজুরির হার কম, অর্থাৎ যারা দিনমজুর, দিনে আনে দিনে খায়, এদের কিন্তু মজুরিটা বা এদের যে বেতনটা যেটা কাজ করে সারাদিনের পর পায় সেটা হচ্ছে তুলনামূলক কম, যাদেরকে এই জন্য ওদেরকে অধিকাংশকে কি অর্ধ বেকার হিসেবেও উল্লেখ করা হচ্ছে। ভাই এই সব কিছু কিন্তু তোমাদের এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি বলছি এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, দাগায় রাখবা। ওকে, পরবর্তী চলে যাই। স্বল্প মাথাপিছু আয় ও জীবনযাত্রার নিম্নমান। মজুরির নিম্ন হার, ব্যাপক বেকারত্ব, অর্ধ বেকারত্বের ফলে জনগণের গড় আয় অর্থাৎ মাথাপিছু আয় কি কম। বাংলাদেশে 2018-19 সালে মাথাপিছু জাতীয় আয় 1909 মার্কিন ডলার, 2019-20 সালে মাথাপিছু জাতীয় আয় 2064 মার্কিন ডলার। এই আয় প্রতিবেশী শ্রীলঙ্কা ও ভারতের মাথাপিছু আয়ের চেয়ে কম। এই দুটো দেশের মাথাপিছু আয় যথাক্রমে কি বলেছে, 4073 এবং 1942 মার্কিন ডলার, তাই না? ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, ওয়ার্ল্ড ব্যাংক 2018 প্রতিবেদন অনুযায়ী এটি করা। নিম্ন মাথাপিছু আয়ের কারণে জীবনযাত্রার মানও তাদের নিম্ন। দেশের 24.8% অর্থাৎ মোট জনসংখ্যার 1/4 জনগণের অবস্থান দারিদ্র্য সীমার নিচে। এই বিষয়টি আমাদেরকে প্রচুর ভোগায়। ঠিক আছে, ওকে, পরবর্তী দেখি। সঞ্চয় মূলধন গঠন বিনিয়োগের নিম্ন হার। মাথাপিছু আয় নিম্ন হওয়ায় জনগণের সঞ্চয়ের হার কম, যা জিডিপির 22.83%। তাই মূলধন বা পুঁজি গঠনের এবং উৎপাদনের জন্য বিনিয়োগের হার কম, অর্থাৎ জিডিপির 27.42%। ঠিক আছে, বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2018 অনুযায়ী। আবার বিনিয়োগের নিম্ন হারের কারণে নতুন শিল্প স্থাপনের গতি কি বলেছে, মন্থর। দেখো, বিনিয়োগের নিম্ন হার, আমাদের দেশে বিনিয়োগ কম হয়, এই কারণে নতুন নতুন যে ইন্ডাস্ট্রি স্থাপন করবে সেটার গতি কি স্লো হয়ে গেছে, পারছে না স্থাপন করতে। মন্থর মানে কি কম, ফলে নতুন কর্মসংস্থানের হারও কম। বাংলাদেশ এমনই একটি দারিদ্র্যের চক্রের মধ্যে আবদ্ধ। তবে এই চক্র থেকে বেরিয়ে আসার জন্য সরকার পরিকল্পিত উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে। অবকাঠামো দুর্বলতা। অবকাঠামো প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? দুই ভাগে ভাগ করা হয়। একটি হলো সামাজিক আর একটি হলো অর্থনৈতিক অবকাঠামো। একটি হলো কি? একটি হলো সামাজিক অবকাঠামো আর একটি হলো অর্থনৈতিক অবকাঠামো। শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন ইত্যাদি সামাজিক অবকাঠামোর অন্তর্ভুক্ত। যোগাযোগ ব্যবস্থা, ডাক, টেলিযোগ, ইলেকট্রনিক যোগাযোগ ইত্যাদি। পরিবহন, স্থল, পানি, আকাশপথে। আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, শিল্পের জন্য ঋণদানকারী অন্যান্য প্রতিষ্ঠান, বিদ্যুৎ, পানি ও জ্বালানি সরবরাহ, বাদশেষ ব্যবস্থা ইত্যাদি অর্থনৈতিক অবকাঠামোর অন্তর্ভুক্ত। এই আর্থসামাজিক অবকাঠামো অর্থনৈতিক উন্নয়নের ভিত্তিস্বরূপ। অবকাঠামো উন্নত না হলে উন্নয়ন কর্মকাণ্ড শুরু করা যায় না। দেখো, অবকাঠামো যদি উন্নত না হয় তাদের হালে কি হবে, উন্নয়ন কর্মকাণ্ড শুরু করা যায় না। বাংলাদেশের অবকাঠামো অনুন্নত এবং অপর্যাপ্ত। আচ্ছা, এই বিষয়টা তোমাদের একটা আমি উদাহরণের মাধ্যমে সহজ করে বুঝাই। দেখো, আমাদের দেশে কিন্তু এই 1 বছর আগে একটা জিনিস তৈরি করা হয়, তা হলো কি একটা অবকাঠামো, পদ্মা সেতু, তাই না? এই পদ্মা সেতু যখন ছিল না তখন কিন্তু দক্ষিণবঙ্গের সাথে অর্থাৎ বরিশাল বা খুলনা বিভাগের সাথে আমাদের রাজধানী ঢাকার একটা কানেকশন করা অনেকটাই জটিল ছিল। ঠিক আছে, লঞ্চে করে আসা হতো, সময় সাপেক্ষের একটা বিষয় ছিল। ব্যবসা বাণিজ্য কিন্তু অনেকাংশে চলতো, কিন্তু অনেকাংশে স্থির ছিল, মন্থর ছিল। যখনই এই অবকাঠামো পদ্মা সেতু তৈরি করা হলো তখন কিন্তু বরিশাল কিংবা দক্ষিণবঙ্গে যাওয়া, অর্থাৎ চিটাগাং, অর্থাৎ হচ্ছে খুলনা বলো বা দক্ষিণবঙ্গের যেটাই বলো না কেন, সেখানে যাওয়া কিন্তু অনেকাংশে আমাদের জন্য খুবই সহজ হয়ে দাঁড়িয়েছে, তাই না? এবং একটা কথা না বললেই নয়, পদ্মা সেতু হওয়ার কারণে বরিশাল বিভাগের বা খুলনা বিভাগের অনেক প্রান্তিক অঞ্চলের লোকজনও যারা কিনা আগে কিছুই করতো না, বেকার ছিল, তারাও কিন্তু আজ রাজধানী ঢাকায় এসে কর্মের সন্ধান করেছে বা ব্যবসা বাণিজ্য তাদের অঞ্চল থেকে আমাদের এই রাজধানী ঢাকাতে সব ব্যবসা বাণিজ্য করার জন্য তারা অনেক সফলতা পেয়েছে করার মাধ্যমে। কি জন্য সম্ভব হয়েছে ভাইপুরা? সেটি হয়েছে একমাত্র পদ্মা সেতু অর্থাৎ অবকাঠামোর যে তৈরিটা, এটার কারণে। কিন্তু বাংলাদেশে এখনো অনেক জায়গা অবকাঠামো অনুন্নত এবং অপর্যাপ্ত। তাই অবকাঠামোর দুর্বলতা যত তাড়াতাড়ি কেটে যাবে তত তাড়াতাড়ি আমাদের অর্থনীতি খুব ভালো একটা রূপ নেবে। বৈদেশিক সাহায্য নির্ভরতা।
আর্থসামাজিক উন্নয়নের জন্য বৈদেশিক ঋণ এবং অনুদানের উপর বাংলাদেশ অতিমাত্রায় নির্ভরশীল ছিল। কি বলছে? আর্থসামাজিক উন্নয়ন অর্থাৎ আমাদের দেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নটা রয়েছে, এই উন্নয়নটার জন্য বৈদেশিক ঋণ এবং অনুদানের উপর বাংলাদেশ অতিমাত্রায় নির্ভরশীল ছিল। তবে বিগত প্রায় 1 দশক ধরে বাংলাদেশের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আর বৈশ্বিক বিভিন্ন পরিবর্তনজনিত কারণে বৈদেশিক উৎস থেকে ঋণ এবং অনুদান প্রাপ্তি ক্রমশ কমে আসছে। ঠিক আছে, অর্থাৎ এই জিনিসটা কি আমাদের এখনো কিন্তু বৈদেশিক সাহায্যের উপর আমরা প্রচুর নির্ভর। আমাদের দেশে যদি অর্থনৈতিক কাঠামোটাকে যদি শক্তিশালী বানানো যায় তাহলে কিন্তু অবশ্যই আমাদের দেশের অর্থনীতিটা শক্তিশালী হবে, ফলে বৈদেশিক যে ঋণটা বা বৈদেশিক সাহায্যটার পরিমাণটা আমরা অনেকাংশে কমিয়ে দিতে পারবো। পরবর্তী, বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ প্রধানত স্বল্প মূল্যের কৃষিজাত পণ্য, চা, কাঁচা পাট, শিল্প পণ্যের মধ্যে তৈরি পোশাক, নিটওয়ার, চামড়া, পাটজাত দ্রব্য, সিরামিক দ্রব্যাদি ইত্যাদি বা শ্রমিক রপ্তানি করে। শ্রমিক রপ্তানি কি জিনিসটা কি ভাইয়া? সেটা হলো জনসম্পদ। এই যে আমাদের দেশের অনেক মানুষরা মধ্যপ্রাচ্যে যে বিভিন্ন কাজকর্ম করছে না, এটাকে বোঝাচ্ছে। কিন্তু বাংলাদেশের আমদানি পণ্যের মধ্যে রয়েছে উচ্চ মূল্যের মূলধন সামগ্রী, যেমন কলকব্জা যন্ত্রপাতি প্রভৃতি, জ্বালানি, পেট্রোলিয়াম, খাদ্য, বিলাস দ্রব্য, রঙিন টেলিভিশন, গাড়ি, প্রসাধনী সামগ্রী ইত্যাদি। বাংলাদেশের দীর্ঘ সময় ধরে রপ্তানি আমদানির ব্যয়ের চেয়ে কম। কি বলছে? রপ্তানি আয় আমদানির চাইতে কম, অর্থাৎ আমদানি আমাদের বেশি করতে হয়। ফলে বাংলাদেশের বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে ঘাটতি অব্যাহত রয়েছে। ঠিক আছে, এটা আমাদের দেশের কিন্তু অনেকটাই খুব একটা ব্যাড ইফেক্ট যে আমাদের দেশে রপ্তানি আমদানি চাইতে কম। আমাদের দেশে সেই দিনই উন্নয়ন পর্যায়ে পৌঁছাবে, উন্নত পর্যায়ে পৌঁছাবে যেদিন কিনা আমাদের দেশের রপ্তানি আয়টা বেশি হবে আমদানির চাইতে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। পরবর্তী দেখি, প্রাকৃতিক ও মানব সম্পদের অপূর্ণ ব্যবহার। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উর্বর কৃষি জমি, নদ নদী, প্রাকৃতিক জলাশয়, ভূগর্ভস্থ খনিজ সম্পদ। খনিজ সম্পদের মধ্যে উল্লেখযোগ্য হলো কয়লা, প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর, সিলিকা, বালু, সাদামাটি, চীনামাটি, কঠিন শিলা ইত্যাদি। পরবর্তী দেখি, প্রধানত যথাযথ শিক্ষা, প্রশিক্ষণ, কারিগরি এবং প্রযুক্তিগত জ্ঞান এবং দক্ষতা, সুস্বাস্থ্য নিশ্চিত করার মাধ্যমে একটি জনগোষ্ঠী মানব সম্পদে রূপান্তরিত হয়। আচ্ছা, এখানে একটা জিনিস পাইলাম, তাহলে একটা জনগোষ্ঠী মানব সম্পদে রূপান্তরিত কিভাবে হবে? যথাযথ শিক্ষা, প্রশিক্ষণ, কারিগরি, প্রযুক্তি জ্ঞান, দক্ষতা, সুস্বাস্থ্য নিশ্চিত করার মাধ্যমে এইসব ক্রাইটেরিয়া যদি পূরণ করা যায় তাহলে কিন্তু একটা জনগোষ্ঠী মানব সম্পদে রূপান্তরিত হবে। বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ হলো এখনো শিক্ষা, স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত। বেকারত্ব বা দারিদ্রতার কারণে জনগণের বড় একটি অংশ খাদ্য অভাব বা পুষ্টিহীনতার শিকার। কাঙ্ক্ষিত মাত্রায় বিজ্ঞান শিক্ষা, কারিগরি বা প্রযুক্তি শিক্ষার বিস্তার ঘটেনি। এইসব কারণে বাংলাদেশের জনগণের বৃহত্তর অনেকেই মানব সম্পদে রূপান্তর করে এখনো সম্ভব হয়নি। ফলে প্রাকৃতিক ও খনিজ সম্পদের সম্পূর্ণ পরিমাণ জানা, এগুলোর পূর্ণ ব্যবহার এখন পর্যন্ত সম্ভব হয়নি। অর্থাৎ আমাদের দেশের জাতি এখনো সম্পূর্ণরূপে শিক্ষিত নয়, যে কারণে কিনা আমাদের দেশের যে অনেক অজানা হিডেন যে রিসোর্সগুলো রয়েছে, সম্পদগুলো রয়েছে, এই জিনিসগুলো আমরা এখনো ফাইন্ড আউট করতে পারি নাই। আমাদের দেশকে যদি সম্পূর্ণরূপে জনসংখ্যাকে যদি জনসম্পদে পরিণত করা সম্ভব হয় তাহলে কিন্তু আমাদের দেশের যে বঙ্গোপসাগরের নিচে থাকা যে অনেক সম্পদ রয়েছে বা আমাদের দেশের চারিপাশে মাটির নিচে সম্পদ বা পাহাড়ে, এই সম্পদগুলোকে আমরা কাজে লাগাইতে পারবো। ঠিক আছে, এই জিনিসটা আমাদের এখনো করা হয়নি, যে কারণে অর্থনীতির অবস্থা এমন। ওকে, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রসরতার প্রতিবন্ধকতা সমূহ দেখো। অগ্রসরতার প্রতিবন্ধকতা মানে কি? অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি যদি উপরে উঠতে চায়, উন্নয়ন করতে চায়, অর্থনীতির উন্নত হতে চায়, এই জন্য কি কি বাধা আসে, আমাদের প্রতিবন্ধকতাগুলো কি কি, এই জিনিসগুলো আমরা একটু লক্ষ্য করি। উপরে আলোচনা থেকে আমরা বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি বৈশিষ্ট্য সম্বন্ধে জেনেছি, তাই না? আমরা দেখেছি বাংলাদেশের অর্থনীতিতে কৃষি একটি গুরুত্বপূর্ণ খাত, তবে শিল্প খাত ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। দেশের সামাজিক অর্থনৈতিক অবকাঠামো অপর্যাপ্ত এবং অনুন্নত। একটা বিষয় এখানে বারবার তুলে ধরছে, সেটি হলো দেশের সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো অপর্যাপ্ত এবং অনুন্নত। ঠিক আছে, পরবর্তী লক্ষ্য করব, বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসর মূল কারণ নিহিত রয়েছে আমাদের ইতিহাসের গভীরে। কি বলছে? অগ্রসরতার মূল কারণটা আমাদের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশ যে অর্থনৈতিকভাবে এত অনগ্রসর বা সমস্যায় জর্জরিত, তার 2টি শতাব্দী কাল বিস্তৃত একটি পটভূমি রয়েছে। কি বলছে? তার 2 শতাব্দী কাল। ঠিক আছে, একটি হলো কি, এই পটভূমি রচিত হয়েছে প্রায় 200 বছর ব্যাপী ব্রিটিশ উপনিবেশ শাসন, আর একটা 24 বছরের পাকিস্তানি শাসন আমল। এই দুইটা কেন বলেছে? কারণ এই দুইটার সময় বাংলাদেশের প্রচুর সম্পদ যেগুলো রয়েছিল, এই প্রাকৃতিক খনিজ সম্পদ বলো বা যেই সম্পদই বলো না কেন, এগুলো লুট করা হয়েছে প্রচুর। বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতার পটভূমি দেখি আমরা। বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতার মূল কারণ প্রায় 200 বছরের ঔপনিবেশিক শাসন এবং শোষণ,
স্বাধীনতা পূর্ব বাংলাদেশের অর্থনীতির ইতিহাসকে 4টি পর্বে ভাগ করা যায়। প্রাচীন বাংলা, মুসলিম শাসন আমল, ব্রিটিশ শাসন আমল, পাকিস্তানি শাসন আমল। কি বলছে? 4টা। প্রাচীন বাংলা, মুসলিম শাসন আমল, ব্রিটিশ শাসন আমল, আরেকটা কি হচ্ছে? আরেকটা হলো পাকিস্তানি শাসন আমল। প্রাচীন বাংলায় কৃষি উৎপাদনের প্রাচুর্য এবং বৈচিত্র্য ছিল। শিল্পক্ষেত্রে ধাতব শিল্প, কাঠ শিল্প, বস্ত্রশিল্প বিশেষ প্রসার লাভ করেছিল। মুসলিম শাসন আমল ছিল বাংলার স্বর্ণযুগ। ওকে, মুসলিম শাসন আমল ছিল কি? বাংলার স্বর্ণযুগ। এমসিকিউ যদি আসে যে বাংলার স্বর্ণযুগ কোনটা, সেটা হলো তাহলে মুসলিম শাসন আমল। ঠিক আছে, এই সময় কৃষি, শিল্প, আন্তর্জাতিক বাণিজ্য সকল ক্ষেত্রেই বাংলাদেশ সমৃদ্ধির শিখরে আরোহণ করেছিল। বাংলার শিল্পজাত পণ্য, বিশেষত বস্ত্র, পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ সমাদৃত ছিল। কিন্তু 1757 সালে পলাশী যুদ্ধের পরে বাংলায় ইংরেজদের শাসন প্রতিষ্ঠিত হয়। ইংরেজ শাসক গোষ্ঠী অব্যাহতভাবে এদেশে শাসন, শোষণ বা লুণ্ঠন চালায়। কৃষিক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদারি প্রথা এবং বাধ্যতামূলক নীল চাষ প্রবর্তনের ফলে কৃষি ও কৃষক সমাজ বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়। মুসলিম শাসন আমলে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ছিল। প্রতিবেশী দেশসমূহ ইউরোপীয় দেশগুলোতে বাংলাদেশের বিস্তৃত রপ্তানি বাণিজ্য ছিল এবং কৃষি পণ্যের সাথে বাংলাদেশ শিল্প পণ্যেরও বড় রপ্তানিকে দেশ হিসেবে কি করেছিল? পরিগণিত হতো। দেখো লাইনটা আরেকবার একটু তোমরা লক্ষ্য করো। কৃষি পণ্যের সাথে বাংলাদেশ শিল্প পণ্যেরও বড় রপ্তানিকারক দেশ হিসেবে কি হয়েছিল? পরিগণিত হতো। ইংরেজরা সকল ব্যবসা বাণিজ্য নিজেদের কুক্ষিগত করে, তারা এক প্রকার লুট করে, যেটা আমি তোমাদেরকে বললাম। এই সময় ইংরেজ শিল্প বিপ্লব ঘটার ফলে যন্ত্রযুগে শুরু হয়। ইংল্যান্ডের বস্ত্রকলে কম খরচে উৎপাদিত বস্ত্র দিয়ে নিজে বাংলাদেশের বাজার দখল করার ফলে বাংলাদেশের বিশ্ববিখ্যাত বস্ত্র শিল্প কিংবা অন্যান্য শিল্প ধ্বংস হয়ে যায়। একসময় আমাদের মসলিন শাড়ি ছিল, টাঙ্গাইলের বা জামদানি শাড়ির একটা বিশাল বড় ব্যবসা ছিল। এই সব কিছুই হচ্ছে কি করেছে? ধ্বংস করেছে কারা? ইংরেজদের 200 বছরের ঔপনিবেশিক শাসন এবং শোষণ। ঠিক আছে, এভাবে বাংলাদেশে ইংল্যান্ডের শিল্পজাত পণ্যের বাজারে পরিণত হয়। উপনিবেশ শাসন আমলে বাংলাদেশ কৃষি এবং শিল্প পণ্য রপ্তানির পরিবর্তে শুধুমাত্র কাঁচামাল রপ্তানি করত। কি করত? শুধুমাত্র কাঁচামাল রপ্তানিকারক দেশে পরিণত হয়। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে লেনদেনের ভারসাম্য বাংলাদেশে অব্যাহত ঘাটতি দেখা দেয়, ফলে সঞ্চয় মূলধন গঠনের প্রক্রিয়াও বাধাগ্রস্ত হয়ে যায়। আচ্ছা, এখানে একটা বিষয় তোমাদেরকে আমি বলি, সেটি হলো এমন একটা সময় ছিল ইংরেজদের সাথে, যে সময় যে মাত্র আমরা দেখলাম কাঁচামাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিগণিত হয়েছিল। পরে বাংলাদেশ খালি কাঁচামাল রপ্তানি করতো, ইংল্যান্ডে বা ব্রিটিশরা নিয়ে যেত এখান থেকে। পরে সেই কাঁচামাল দিয়ে তারা নিজস্ব এই বস্ত্র কলে বা যন্ত্রপাতির মাধ্যমে কাপড় তৈরি করতো বা অন্যান্য কিছু তৈরি করে ওই জিনিসগুলো আবার বাংলাদেশে আনতো, নামে উচ্চ দামে বিক্রি করতো। বিষয়টা এভাবেই পুরো বাংলাদেশের বাজারেই ব্রিটিশ পণ্যটা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। অর্থাৎ মেন জিনিস আমাদেরই ছিল, আমাদের জিনিস দিয়ে আমাদেরকে বিক্রি করতো। ঠিক আছে, 1947 সালে ভারতবর্ষ ভারত ও পাকিস্তান নামে দুটি দেশে বিভক্ত হয়ে যায়। এরপর শুরু হয় পাকিস্তানের শাসনামল। পাকিস্তানের দুটি অংশ ছিল, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। বর্তমানের বাংলাদেশ ছিল তদানীন্তন পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তান। 1947 থেকে 1971 সময়কালে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে নানাভাবে কি করে? শোষণ করে। চাকরি, সম্পদ বন্টন, বাজেট বরাদ্দ, সশস্ত্র বাহিনীতে নিয়োগ, বৈদেশিক সাহায্যের অংশ প্রভৃতি সকল ক্ষেত্রেই পূর্ব পাকিস্তানের জনগণকে চরম বঞ্চনার শিকার হতে হয়। প্রশাসনের সকল ক্ষেত্রেই পশ্চিম পাকিস্তানের প্রাধান্য ছিল। এভাবে 200 বছরের বেশি সময় ধরে অর্থাৎ 1757 থেকে 1971 উপনিবেশিক শাসন এবং শোষণ চলার ফলে বাংলাদেশের অর্থনীতির ভিত্তি কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে এক সময় বিশ্ব অগ্রণী দেশ হিসেবে বাংলাদেশ পরনির্ভর অর্থনীতিতে পরিণত হয়ে যায়। এই যে পরনির্ভর অর্থনীতিতে পরিণত হয়ে যায় কি কারণে? এই যে ব্রিটিশ এবং উপনিবেশ পাকিস্তানের কারণে। 1971 সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ এই পরনির্ভর অর্থনীতি উত্তরাধিকার লাভ করে। ফলে অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড কার্যক্রম শুরু করার জন্য ভিত্তি প্রস্তুতিতেই আমাদের দীর্ঘ সময় কি হয়? ব্যয় হয়ে যায়। অধিকন্তু 75 পরবর্তী বিভিন্ন অগণতান্ত্রিক শাসনও আমাদের অর্থনীতির উন্নয়নকে কি করে? প্রতিবন্ধক করে তোলে। ওকে, পরবর্তী চলে যাব আমরা। কৃষিক্ষেত্রের প্রতিবন্ধকতা সমূহ লক্ষ্য করি। আমাদের কৃষি প্রধান অর্থনীতিতে কৃষি জমির পরিমাণ ক্রমশ কমে আসছে। কেন কমে আসছে? কারণ কি? জনসংখ্যা বাড়ছে, জমি দখল করে বাড়ি বানাচ্ছে, আবাদি জমি দখল করে বাড়ি বানাচ্ছে। এই কারণে কি? সবচেয়ে বেশি করে আমাদের কৃষিখাতের উৎপাদনটা হ্রাস পাচ্ছে। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ রয়েছে বিভিন্ন। দেখো, আমি কিন্তু এই জিনিসটা না বলে একটা উত্তর দিলাম, কৃষিক্ষেত্রের প্রতিবন্ধকতা। তোমরা যখন ভাববা কমন ভাবে যে তোমার কৃষিক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা হতে পারে, এই জিনিসটা যখন তোমাদের মাথায় খেলবে, তোমরা তখন নিজেরাই উত্তরটা দিতে পারবা যে হ্যাঁ, এই কারণে কৃষিক্ষেত্রে প্রতিবন্ধকতা অর্থাৎ বাধাটা হয়। ঠিক আছে, ওকে। কৃষিকাজে উন্নত বীজ, সার, সেচ সুবিধা এবং আধুনিক চাষ প্রণালী প্রয়োগ করা হচ্ছে। তবে কৃষিকাজের সাথে সংশ্লিষ্ট জনগণের একটি অংশের আছে
কৃষির সুবিধাগুলো এখনো পৌঁছায়নি। কৃষি উন্নয়নের জন্য সুলভ কৃষি ঋণ একটি বড় উপাদান। কৃষি ঋণ বিতরণের পরিমাণ প্রতি বছরে কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তবে প্রাতিষ্ঠানিক সুবিধার অপর্যাপ্ততার কারণে বহু কৃষকের কাছে কৃষি ঋণ এখনো সুলভ নয়। কৃষিক্ষেত্রে অগ্রসরতার সবচেয়ে বড় প্রতিবন্ধক হলো অবকাঠামোর দুর্বলতা। সেচ সুবিধা, বীজ এবং সারের সরবরাহ অপর্যাপ্ততা, সরবরাহ যথাসময়ে প্রাপ্তির অনিশ্চয়তা, বিদ্যুতের অভাব, সেচের অভাব, উৎপাদিত পণ্যের বাজারজাত করার ক্ষেত্রে পরিবহনের উচ্চ ব্যয়, পণ্য সংরক্ষণ, চাঁদাবাজি, গুদামজাত করার জন্য অসুবিধা, এইসব কিছুর কারণে কি উৎপাদন কমে যাচ্ছে। হ্যাঁ, কতগুলো অসুবিধার কথা এখানে বলা হয়েছে। আবার উৎপাদনের পর্যায় থেকে বাজারজাত করা পর্যন্ত সকল ক্ষেত্রে দালাল, মধ্যস্থ, চাঁদাবাজির কথা যেটা আমি বললাম, সেগুলো আধিপত্যের ফলেও কিন্তু উৎপাদনের যে পণ্যের যে ন্যায্য মূল্যটা, সেখান থেকে কিন্তু কৃষকরা কি হয়, বঞ্চিত হয়। ফলে তারা উৎপাদনের উৎসাহ হারিয়ে ফেলে, নতুন উদ্যোগ নিতে আগ্রহী হয় না। তবে বাংলাদেশে বর্তমানে এইসব প্রতিবন্ধকতা অনেকাংশে কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। এবং ভালো খবর হলো যে স্বৈরাচার সরকার পতনের ফলে এই চাঁদাবাজি এবং এই দালাল বা মধ্যস্থতা ভোগের যে বিষয়টা, এটার উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে, যাতে তৃণমূল পর্যায়ে কৃষকরা বা উৎপাদনকারীরা কোনো ক্ষতিগ্রস্ত বঞ্চনার শিকার না হয়, তারা যাতে তাদের ন্যায্য মজুরিটা পেতে সক্ষম হয়। ওকে, পরে দেখি, বাংলাদেশকে বলা হয় প্রাকৃতিক দুর্যোগের দেশ। এই যে মাত্র জিনিসটা বললাম, প্রাকৃতিক দুর্যোগে কি কি হয়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, হ্যাঁ, এইসব কারণেও কিন্তু কি হয়, চরমভাবে কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। শিল্পক্ষেত্রের প্রতিবন্ধকতা, দেখো তো শিল্পক্ষেত্রে প্রতিবন্ধক কি কি হতে পারে। সেটি হচ্ছে কি, আমাদের কাঁচামাল বাইরে থেকে ক্রয় করতে হয়, কিনতে হয়, ঠিক আছে। অর্থাৎ শিল্পখাত ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। তবে শিল্পখাতের কিছু ভিত্তিমূলক মৌলিক শিল্প, বেসিক ইন্ডাস্ট্রিজ নেই। এই কারণে শিল্পখাত খুব দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যেতে পারছে না। এই যে বললাম কাঁচামাল, মৌলিক ইন্ডাস্ট্রি, যেমন ভারী শিল্প, যেমন লোহা ইস্পাত শিল্প, ভারী যানবাহন শিল্প, বিদ্যুৎ সরবরাহের জন্য প্রয়োজনীয় স্থাপনা, বৈদ্যুতিক সরঞ্জাম বিষয়ক শিল্প ইত্যাদি প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল, অর্থাৎ চাহিদার তুলনায় কম, চাহিদার তুলনায় কম, এই জন্যই বলা হয়েছে অপ্রতুল। ওকে, পরবর্তীতে যাব। অর্থনৈতিক অবকাঠামোর দুর্বলতাও শিল্পক্ষেত্রে অগ্রগতির একটি বড় বাধা। কি বলেছে, অর্থনৈতিক অবকাঠামোর যে দুর্বলতা, এটাও শিল্পক্ষেত্রে একটি বড় বাধা। প্রয়োজনীয় সংখ্যক স্থল, নৌ এবং বিমানবন্দরের অভাব, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসের উচ্চ মূল্য, এগুলো উৎপাদন সরবরাহে অপর্যাপ্ততা, রাস্তাঘাট, সেতু ইত্যাদির অপ্রতুলতা এবং অনুন্নত অবস্থা থেকে নতুন শিল্প স্থাপন, উৎপাদন বৃদ্ধির প্রতিবন্ধকতা। লক্ষ্য করি আবার আমরা, প্রয়োজনীয় স্থল, নৌ, বিমানবন্দরের অভাব গেল, বিদ্যুৎ, জ্বালানি, গ্যাসের উচ্চ মূল্য, এগুলোর উৎপাদন সরবরাহে অপর্যাপ্ততা, রাস্তাঘাট, সেতু ইত্যাদির অপ্রতুলতা এবং অনুন্নত অবস্থা থেকে নতুন শিল্প স্থাপন, উৎপাদন বৃদ্ধির বড় প্রতিবন্ধকতা। অর্থাৎ যেটি বারবার আমাদের সামনে আসছে, সেটি হচ্ছে কি ভাইয়াপুরা, অবকাঠামো। দেখো, রাস্তাঘাট, সেতু, এগুলো কিন্তু সবই অবকাঠামো, ঠিক আছে। এই অবকাঠামোর দুর্বলতা, কি বলা হচ্ছে, অবকাঠামোর দুর্বলতায় কিন্তু এখানে বেশি প্রকাশ পাচ্ছে। ওকে, পরবর্তী চলে যাই। ব্যাংক ঋণ সুবিধা শিল্পখাত উন্নয়নের জন্য অপরিহার্য। ব্যাংক ঋণ সুবিধা, বাংলাদেশের চাহিদার তুলনায় ঋণ সুবিধা অপ্রতুল। কি বলেছে, বাংলাদেশের ব্যবসায়ীরা যদি ব্যবসা করতে চায়, তাহলে সেই তুলনায় ঋণ তারা কিন্তু পায় না। নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করে এমন ঋণ সুবিধা দেওয়ার উদ্যোগ কম। অর্থাৎ ব্যাংকগুলো বিভিন্ন স্কিম দিবে, বিভিন্ন যে ব্যবস্থা, উদ্যোক্তাদেরকে সাহায্য করবে, উৎসাহিত করবে, এই জিনিসগুলো বাংলাদেশ ব্যাংক করা হয় না। এছাড়া ঋণ ব্যবস্থাপনা খুবই সুষ্ঠু নয়। অর্থাৎ ঋণ যদি কাউকে প্রদান করেও থাকে, তাহলে এই বিষয়গুলো কিন্তু খুবইটা একটা স্মুথ না, স্বচ্ছ না, কিংবা এটা জব দিতেও তেমনভাবে করা হয় না, যার ফলে কি বলা হয়েছে, ঋণ ব্যবস্থাপনাও খুব সুষ্ঠু নয়। অনেক সমস্যা, মানে সিস্টেমে প্রচুর ঝামেলা, তাই না। দেশের সামাজিক রাজনৈতিক পরিস্থিতি তথা রাজনৈতিক অস্থিতিশীলতাও শিল্পখাতের উন্নয়নের অনুকূল নয়। এই যে রাজনৈতিক অস্থিতিশীলতা, দেখো এই যে কয়েকদিন আগেই যে আমাদের দেশে যে বিপ্লবটা হলো, ওই কয়েকদিন ব্যাংক ব্যবস্থা বন্ধ ছিল, রপ্তানি আমদানি বন্ধ ছিল, স্থলবন্দর বন্ধ ছিল, বিমান বন্ধ ছিল। এই সকল কিছু বন্ধ থাকার কারণ কি ছিল, রাজনৈতিক অস্থিতিশীলতা। এইসব কারণে কিন্তু দেশের প্রচুর একটা ক্ষতি হয়েছে। এবং সবচেয়ে বড় জিনিস কি ছিল জানো, সেই সময় আমাদের দেশের যেটা প্রধান রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রা আয়ের উৎস, গার্মেন্টস, এই গার্মেন্টসও কিন্তু তখন কি ছিল, গার্মেন্টসও তখন বন্ধ ছিল এই আন্দোলন কিংবা রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে, ঠিক আছে। রাজনৈতিক অস্থিতিশীলতা যদি না হইতো ভাই, ছাত্ররা কি আন্দোলন করতো না। রাজনৈতিক একটা ভুল সিদ্ধান্ত, এই কারণে কিন্তু আমাদের দেশের এই বিপ্লবটা হয়েছে, ভালোই হয়েছে। যাই হোক, রাজনৈতিক কর্মসূচি যেমন হরতাল, বিক্ষোভ, অবরোধ ইত্যাদি শিল্পখাতের উৎপাদনশীলতায় নেতিবাচক প্রভাব ফেলে। শ্রমিকদের আয় কমে যায়, উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হয়, উৎপাদিত পণ্যের দাম বেড়ে যায় এবং এতে বাজারে দ্রব্যের চাহিদা কমে এবং শিল্প মালিকদের আয় কমে যায়। ফলে নতুন উদ্যোগ এবং বিনিয়োগ করার প্রবণতাও হ্রাস পেয়ে থাকে। পরবর্তী দেখি আমরা,
আর্থসামাজিক প্রতিবন্ধকতা সমূহ অর্থাৎ দেশের অর্থনৈতিক এবং সামাজিক যে একটা উন্নয়ন, এটা উন্নয়ন করার পেছনে বা সামনে যাই হোক না কেন বাধাটা কি? আর্থসামাজিক প্রতিবন্ধকতা হিসেবে প্রথমে উল্লেখ করতে হয় অর্থনৈতিক অবকাঠামোর দুর্বলতা, অপর্যাপ্ততার বিষয়টা। অর্থনৈতিক অবকাঠামোর দুর্বলতা এবং অপর্যাপ্ততার বিষয়টা প্রথমেই ধরা যাক যোগাযোগের দিকটি। যোগাযোগের মধ্যে টেলিযোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। ইলেকট্রনিক যোগাযোগ সুবিধা এখনো বৃহত্তর জনগোষ্ঠীর নাগালের বাইরে রয়েছে। পরিবহন অর্থাৎ আকাশ, স্থল এবং জলপথে সুবিধার দুর্বলতা, অপর্যাপ্ততার কারণে যাতায়াত, পণ্য উৎপাদন এবং বিপণন কাঙ্ক্ষিত গতি পায় না। জ্বালানি এবং শক্তির ক্ষেত্রে গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন সরবরাহ উভয়ই ত্রুটিপূর্ণ এবং অপর্যাপ্ত, ফলে কৃষি, শিল্প এবং সেবা খাতের উৎপাদন ব্যাহত হচ্ছে। অর্থনৈতিক অবকাঠামোর একটি বড় উপাদান হলো মূলধন যোগানের জন্য উৎপাদন বিনিয়োগকারীদের ঋণ সুবিধা প্রদান। ব্যাংক এবং অন্যান্য ঋণদানকারী প্রতিষ্ঠানসমূহ দেশের মোট ঋণ চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়। এছাড়া রাজনৈতিক অস্থিতিশীলতা বিনিয়োগ প্রতিকূল পরিবেশ সৃষ্টি করেছে। এরপরে আসে সামাজিক অবকাঠামো প্রসঙ্গ। সামাজিক অবকাঠামোগত সমস্যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দেশের ব্যাপক জনগণের নিরক্ষরতা। একটু আগে যেটা আমরা দেখলাম যে আমাদের দেশ কি 100% শিক্ষিত না কিংবা স্কিলড না জনগণরা। শিক্ষিত এবং সাক্ষর জনগণও দেশের উন্নয়নে আশানুরূপ অবদান রাখতে পারে না। এর কারণ শিক্ষা অনেকটাই পুঁথিগত এবং জ্ঞানভিত্তিক। অর্জিত জ্ঞানের প্রয়োগের জন্য পর্যাপ্ত দক্ষতাও শিক্ষার্থীরা অর্জন করতে পারে না। তবে বর্তমানে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষাকে জ্ঞান এবং দক্ষতা ভিত্তিক করার ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থার এই দুর্বলতা এবং জনগণের সাক্ষরতার নিম্ন হার এবং কারিগরি প্রযুক্তিগত দক্ষতা এবং জ্ঞানের অভাবের ফলে সাধারণ শ্রমিকদের উৎপাদনশীলতাও কম। এর সাথে পুষ্টিহীনতা এবং সুস্বাস্থ্যের অভাব উৎপাদনশীলতা আরও কমিয়ে দেয়। শ্রমিক এবং জনগণের মধ্যে উদ্যোগ গ্রহণের আগ্রহ ও সাধ্য কমে যায়। এসব কিছু অর্থনীতির সকল খাত, বিশেষত শিল্প খাতের অগ্রসরতাকে অনেকটাই বাধাগ্রস্ত করে রেখেছে। যদিও নারী উন্নয়ন এবং ক্ষমতায়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, তবু সমাজের সকল ক্ষেত্রে পুরুষদের তুলনায় নারী এখনো কি অনগ্রসর বা পিছিয়ে রয়েছে। দেশের জনগণের অর্ধেকই নারী, তাই না? এবং এই পশ্চাৎপদতার ফলে নারীরা কর্মক্ষেত্র পিছিয়ে আছে সামাজিক বিভিন্ন ক্ষেত্রে, এমনকি পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীদের ভূমিকা খুবই কম। এর ফলে ব্যাপকভাবে বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা, অধিক সংখ্যক সন্তানের জন্মদানের ঘটনা ঘটে যাচ্ছে। ওকে, দেখো আমাদের দেশে কি বলছে, আমাদের দেশে সমস্যাগুলো হলো তো কি, এই জনসংখ্যার জন্য সমস্যা, নিরক্ষরতার জন্য সমস্যা, নারী পুরুষের অসমতার জন্য সমস্যা, হ্যাঁ আমাদের দেশে কি শিল্পক্ষেত্রের অবকাঠামো দুর্বলতার জন্য সমস্যা, রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য সমস্যা, অর্থাৎ সকল ক্ষেত্রে কিন্তু সমস্যার কিন্তু কি পালা লেগেই আছে, তাই না? এই সমস্যাগুলোকে কিভাবে উত্তরণ করা যায়, কিভাবে সমাধান করা যায়, এই বিষয়ে আমাদের আলোচনা রয়েছে। আমরা পরের ক্লাসে এই জিনিসটা দেখবো। আপাতত সমস্যাগুলো আগে আমরা শেষ করি। হ্যাঁ দেখো, প্রতিবন্ধক সমাজের মধ্যে অন্যতম প্রধান প্রতিবন্ধক সমস্যা জনসংখ্যা আধিক্য। এই যে মাত্রই বললাম যে জিনিসটা, বেশি জনসংখ্যার কারণে দেশের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সকল ক্ষেত্রে সরকারকে বাড়তি চাপ মোকাবেলা করতে হচ্ছে। জনসংখ্যার সমস্যা থেকে সৃষ্টি আরেকটি বড় জনসংখ্যা সমস্যা কি, সেটা হলো এই যে বেকারত্ব, তাই না? আমাদের দেশে জনসংখ্যার অনেক অংশই কি এখনো বেকার, এবং শ্রমশক্তির একটি বড় অংশ বেকার বা অর্ধ বেকার। আচ্ছা ভাই, আপনার অর্ধ বেকার কাকে বলে মনে আছে? এই যে দিনমজুররা, যাদের কিনা হচ্ছে কি মজুরি কম, তাদেরকে কি বলা হচ্ছিল? অর্ধ বেকার। ঠিক আছে, বেকারত্ব অনেক সামাজিক সমস্যার কি দেয়? জন্ম দেয়। দেশে বেকার কিশোর তরুণরা সামাজিক অপরাধে জড়িয়ে পড়ে, কারণ কাজকর্ম নাই, তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়তেছে। এই বিষয়টা আমরা এখানে লক্ষ্য করে যাচ্ছি। ওকে, সুশাসনের অভাব এবং দুর্নীতি। দেখো আমাদের দেশে সুশাসনের অভাব এবং দুর্নীতি, এইটা কেন একটা সমস্যা আমি তোমাদেরকে একটু সংক্ষেপে বলি সেই জিনিসটা। সেটা হলো এই সুশাসনের অভাব এই কারণে আমাদের দেশে জবাবদিহিতা নাই। আমাদের দেশে কি নাই ভাইয়া? পুরা জবাবদিহিতা নেই। প্লাস আমাদের দেশে আরেকটি বিষয় নেই, সেটি হলো স্বচ্ছতা। আরেকটি বিষয় আইনের অনুশাসন। কি নাই বলো দেখি? আইনের অনুশাসন। এবং সর্বশেষ যেটা আমাদের দেশের নাই, সেটা হলো জনগণের অংশগ্রহণ বা অংশীদারিত্ব, যেটা আমরা তোমাদের বইয়েই আলোচনা করেছি, তাই না? এই অংশদারিত্ব, এই জিনিসগুলা হচ্ছে সুশাসনের চারটি মেইন প্রধান উপায় বা সোর্স। একটা দেশের যদি সুশাসন আমি প্রতিষ্ঠা করতে চাই, এটি 1989-এ অর্থাৎ 1989 সালে ওয়ার্ল্ড ব্যাংক
ওয়ার্ল্ড ব্যাংক কর্তৃক এই জিনিসটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল যে কোনো দেশে যদি সুশাসন প্রতিষ্ঠা করতে চায় কেউ তাহলে এই 4টা মানদণ্ড পূরণ করলে সেখানে সুশাসন প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমাদের দেশে জবাবদিহিতার অভাব, স্বচ্ছতার অভাব, আইনের অনুশাসনের অভাব, অংশীদারিত্বের অভাব, এই সকল অভাবের কারণে আমাদের দেশে সুশাসনের কি প্রচুর একটা ঘাটতি রয়েছে। এছাড়া আমাদের রয়েছে কি দুর্নীতি। এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা না করলেই নয়, তাই না? তোমরা সকলেই জানো দুর্নীতি বিষয়টা আমাদের কতটা ভয়ানক, কতটা ভয়াবহভাবে আমাদের দেশে খারাপ প্রভাব ফেলছে। দুর্নীতির কারণে প্রত্যেকটা স্তরে স্তরে কিন্তু আমাদের কি নানানভাবে ঠেকে যেতে হয়, আটকে যেতে হয়, উন্নয়ন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এইসব কারণে আমাদের দেশে চরমভাবে অর্থনীতির খুব বাজে একটা প্রভাব পড়ছে। কিন্তু ভালো কথা হচ্ছে যে আশার সংবাদ হচ্ছে যে বর্তমান সরকার এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। ঠিক আছে, পরবর্তী দেখি প্রকৃতি সৃষ্ট প্রতিবন্ধকতা। সেগুলো কি? প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগের দেশ, তাই না? দেখো কি বলছে, প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশ একটি সাধারণ ঘটনা। এই যে বর্তমানে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, উত্তরবঙ্গের কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুরের ওইদিকে কিংবা হচ্ছে লক্ষ্মীপুর, বিভিন্ন জায়গায় কি হচ্ছে, চাঁদপুর বন্যা হচ্ছে, খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলেও বন্যা হচ্ছে। এই যে বন্যাগুলার হওয়ার কারণে আমাদের দেশে প্রচুর ক্ষতি হয়, কৃষিক্ষেত্রে, শিল্পায়িত ক্ষেত্রে প্রচুর পরিমাণে। এবং বলা হচ্ছে 2040 সালে বাংলাদেশে আরও তীব্র আকারে নাকি প্রাকৃতিক দুর্যোগ হবে, জলবায়ু পরিবর্তনের কারণে এইসব হচ্ছে। তো এই বিষয়গুলো আমাদের যদি নিয়ন্ত্রণে না আসে, আমরা যদি প্রকৃতিকে ঠিক যদি না করি, অর্থাৎ জলবায়ু পরিবর্তন যেসব কারণে হচ্ছে, পরিবেশ দূষণ, মাটি দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ, এই দূষণগুলোকে যদি আমরা কন্ট্রোল না করি, নিয়ন্ত্রণ যদি না করি, তাহলে কিন্তু অধিক পরিমাণে প্রাকৃতিক দুর্যোগ হবে। প্রাকৃতিক দুর্যোগ হলে কি হবে ভাইয়া? অ্যাজ এ রেজাল্ট আমাদের দেশের মারাত্মক একটা ক্ষতি হবে, অর্থনৈতিক ক্ষতি হবে, কৃষিক্ষেত্রে ক্ষতি হবে, আলটিমেটলি যে বললাম অর্থনৈতিক ক্ষতিটাই হচ্ছে। এই কারণেই প্রতিবন্ধকতা হিসেবে এই প্রকৃতির সৃষ্ট প্রতিবন্ধকতাটাকে এখানে উল্লেখ করেছে। দেখো কি কি হয়: বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, টর্নেডো, নদী ভাঙ্গন প্রভৃতি। এই দুর্যোগগুলো প্রধানত দেশের কৃষিখাতকে ক্ষতিগ্রস্ত করছে। এছাড়া বাড়িঘর, পথঘাট, গাছপালার ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। প্রতি বছর যে বন্যা, নদী ভাঙ্গনে সীমিত কৃষি জমির এই দেশের বিপুল পরিমাণ জমি কি করছে, নিশ্চিহ্ন করে ফেলছে। এবং যতটুকু জমি আছে ওখানে কিনা জনসংখ্যা বেশি হওয়ার কারণে আবাদি জমি দখল করে ঘর বাড়ি বানানো হচ্ছে, বাসস্থান বানানো হচ্ছে। তাহলে আলটিমেটলি আমাদের দেশে একটা ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হচ্ছে না? অবশ্যই হচ্ছে। এই ক্ষতিপূরণ দিয়েই প্রতি বছর আবার উৎপাদন কাজ শুরু করতে হয়। আচ্ছা, আমাদের এই উন্নয়নের ক্ষেত্রে অর্থনীতিকের ভালো একটা উন্নয়নের বাস্তবায়নের জন্যে বা বাস্তবায়নের পথে যেসব আমরা প্রতিবন্ধকতা মুখোমুখি হতে হয়, এই প্রতিবন্ধকতাগুলো অর্থাৎ এই সমস্যাগুলো আমরা তোমাদের সাথে আলোচনা করলাম। এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইগুলো তোমাদের মাথায় রাখতে হবে। দেখো আমি যেমন টপিকের জাস্ট হেডলাইনটা পড়েই কিন্তু তোমাদেরকে বিশ্লেষণ করলাম, তাই না, যে এই পয়েন্টটা এই নিয়ে গঠিত। এরকম করে নিজেকে বিল্ড আপ করো, নিজেকে এইভাবে তৈরি করো। ওকে, মেক ইউর সেলফ লাইক দিস, যে তুমি একটা পয়েন্টের হেডলাইন দেখবা, শিরোনামটা দেখবা, অ্যান্ড ইউ উইল হ্যাভ দ্য ক্যাপাবিলিটি অর অ্যাবিলিটি টু এক্সপ্লেইন দ্যাট। অর্থাৎ তোমার নিজের একটা দক্ষতা থাকবে বা যোগ্যতা থাকবে, যার ফলে তুমি ওই শিরোনামটাকে কি সুন্দর করে বিশ্লেষণ করতে পারবা। অর্থাৎ এইভাবেই করে কিন্তু পড়ালেখা পড়তে হবে। অলওয়েজ বি প্রোডাক্টিভ। ওকে, চিরচেনা ঐতিহাসিক প্রাচীন পদ্ধতিতে পড়ার দরকার নাই বাপ। ঠিক আছে, নিজের ক্রিয়েটিভ বুদ্ধিতে পড়ালেখা করো, তাহলেই কিন্তু জীবনে একটা ভালো কিছু হবে। এসএসসি পরীক্ষার সামনে, টেস্ট পরীক্ষার সামনে, স্কুলের বা এসএসসি বোর্ড পরীক্ষা রয়েছে, সব কিছু আলটিমেটলি ভালো হবে। সো নেক্সট ক্লাসে আমরা অবশ্যই দেখব এই সমস্যাগুলো থেকে বের হওয়ার পদ্ধতি, কিভাবে আমরা এগুলোকে উত্তরণ করতে পারি। ওকে, সো পরবর্তী ক্লাস করার পূর্বে সকলের কাছে অনুরোধ থাকলো এই ক্লাসটা তোমরা এবং প্রথম ক্লাসটা মনোযোগ দিয়ে করবে, তাহলে লিঙ্কটা বুঝতে পারবা। নয়তো 2 ক্লাস না করে হুট করে যদি তুমি সমাধানে চলে যাও, যাই বলবা আচ্ছা সমস্যা কি ছিল, সমাধানে যে আমি আসে পড়লাম, এই একটা অবস্থা হবে এরকম। ঠিক আছে, সো এই ক্লাসগুলো আমি আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে করবা। সো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকবো, টাটা।